কোনো রুট হরমোন অ্যালোভেরা ছাড়াই দেখো কত সুন্দর রুট বেরিয়েছে প্রতিটা কাটিং থেকে। তোমরা কিন্তু আর দেরি না করে ঝটপট চন্দ্রমল্লিকা গাছের কাটিং লাগিয়ে ফেলো যদি একটা গাছে তোমরা শয়ে শয়ে ফুল পেতে চাও। এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং গুলো আমি বিগত 25 দিন আগে লাগিয়েছি। কাটিং লাগানোর ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কথা দিয়েছিলাম আপডেট সহ আমি তোমাদের ভিডিও দেবো, তাই আজকের এই ভিডিও করা। শীতকালীন অতি জনপ্রিয় ফুলের গাছ হলো চন্দ্রমল্লিকা গাছ। এই গাছ সারা বছর বেঁচে থাকলেও ফুল দেয় কিন্তু শুধু শীতকালেই। আমি জুন মাসে কাটিং লাগিয়েছি। তোমরা যত তাড়াতাড়ি কাটিং লাগাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের গাছ প্রচুর পরিমাণে বুশি হবে। বেশিরভাগ মানুষ সেপ্টেম্বর অক্টোবরে কাটিং লাগায়, সেই কাটিং গ্রোথও হয়ে যায় কিন্তু তাতে ফুল কিন্তু 8 থেকে 10টা হয়। আর জুন মাস থেকে যদি তোমরা কাটিং লাগাও তাহলে কিন্তু সেই গাছে ভরপুর মাত্রায় ফুল পাবে। আমি যে কটা কাটিং লাগিয়েছিলাম সব কটা কিন্তু সাকসেস হয়েছে। আমি তোমাদের তুলে দেখাচ্ছি। ভিডিওটা আরো সপ্তাহখানেক আগে করার দরকার ছিল, আমার সময় ছিল না বলে আমি করতে পারিনি। দেখো একটা কাটিং এ কত রুট হয়েছে। কাটিং লাগানোর পর কিন্তু 3-4 দিন আমি সেমি শেডে রেখেছি, তারপর কিন্তু ফুল বর্ষায় আমি রেখে দিয়েছি এই গাছকে খোলা আকাশের নিচে। বর্ষার জল পেয়ে গাছের গ্রোথও অনেক সুন্দর হয়েছে আর রুটও অনেক ভালো বেরিয়েছে, তরতাজা আছে। তোমাদের সামনেই আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কাটিং আমার কত সতেজ। সাধারণত চন্দ্রমল্লিকা গাছের গরমে পাতা নিচের দিকে কালো হয়ে যায়, কিন্তু আমার কাটিং এর দেখো একটা পাতাও কালো হয়নি, সব পাতা কিন্তু সবুজ রঙের আছে। আমি আর একটা কাটিং তুলে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এর রুট কিন্তু আরো বেশি হয়েছে। আমি এতে কোনো রুট হরমোন দিইনি, অ্যালোভেরা দিইনি, কিচ্ছু দিইনি, তাতেই কিন্তু এত রুট বেরিয়েছে। চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়, তাতে কিন্তু অনেক বেশি কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। চন্দ্রমল্লিকা কাটিং এর ফার্স্ট পার্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন সেকেন্ড পার্ট দেখাবো। সেকেন্ড পার্টের ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো কোন সাইজ পটে আমি এই চন্দ্রমল্লিকা গাছের চারা প্রতিস্থাপন করব। এই গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেওয়ার জন্য কোন সয়েলে আমি প্রতিস্থাপন করব, দিনে কতবার এই গাছে জল স্প্রে করব, এই 40-45 ডিগ্রি তাপমাত্রায় এই গাছ কোন লোকেশনে রাখতে হবে, এই গাছে কোন ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আর কতদিন পর পর করতে হবে, এই গাছে ইনসেপটিসাইডও কখন করতে হবে আর কতদিন পর পর করতে হবে, এই সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বলছি বন্ধুরা, শীতকালে যদি তোমাদের বাগান ভরে তোমরা ফুল পেতে চাও তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখো বন্ধুরা তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কিন্তু অবশ্যই করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে কাটিং কখন লাগাতে হয় আর কোন সয়েলে লাগাতে হয়। আর এই গাছ কিভাবে খুব তাড়াতাড়ি বুশি করা যায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। আর কথা না বাড়িয়ে এক এক করে তোমাদের আমি টিপস বলে দেবো, যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের গাছ খুব সতেজ থাকবে। প্রথম টিপস হলো চন্দ্রমল্লিকা গাছের কাটিং লাগানোর পর সেটা কিভাবে সয়েল থেকে তুলতে হবে। তোমরা কিন্তু হাত দিয়ে টেনে কখনোই এই কাটিং তুলবে না। যেখানে একটা কাটিং এর রুট আছে সেই রুটের নিচ থেকে আঙুলের সাহায্যে সয়েল সমেত তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে কাটিংটা উঠিয়েছি ওটা সয়েল সমেত উঠিয়েছি। যদি টেনে হাত দিয়ে ওঠাতে যাই তাহলে কিন্তু এর রুট খুব সূক্ষ্ম, একদম চুলের মতো সব কিন্তু ছিঁড়ে যাবে। যদি তোমরা অনলাইন বা নার্সারি থেকে কিনে আনো তাহলে তোমাদের এই প্রবলেম হবে না, কিন্তু যদি নিজে কাটিং লাগিয়ে থাকো তাহলে কিন্তু এই টিপসটা তোমাদের ফলো করতে হবে। 2 নম্বর টিপস হলো সব থেকে ইম্পর্টেন্ট টিপস, চন্দ্রমল্লিকা গাছের কাটিং বা ছোট চারা গাছ কোন সয়েলে প্রতিস্থাপন করব। এখানে আমি 60% বালি নিয়েছি, কন্ট্রাকশন বালি, আর এখানে 20% নিয়েছি গোবর সার, আর এখানে 20% নিয়েছি নিম খোল, আর এর সাথে নিয়েছি হচ্ছে 1 চামচের মতন সিউইড, 1/2 চামচের মতন ফাঙ্গিসাইড আর 1/2 চামচের মতন রেক্সোলিন মানে মাইক্রো নিউট্রিয়েন্ট। যেহেতু আমাদের এখানে 4-5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আমার বালিটা একটু ভিজে। আমি এখানে মোটা দানা লাল বালি নিয়েছি, তোমরাও কিন্তু চেষ্টা করো মোটা দানা লাল বালি নিতে। আমি আজকে চন্দ্রমল্লিকা গাছের চারা 2 রকম সয়েলে প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো। প্রথম সয়েলে আমি কি কি নিয়েছি তা তো তোমাদের দেখিয়েই দিয়েছি, আর দ্বিতীয় সয়েল কি নেবো ভিডিওর শেষে দেখাবো। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটুও ছেড়ে যেও না, পুরোটা দেখার চেষ্টা করো। দেখো কথা বলতে বলতে আমি সয়েলটা পুরো মিক্স করে নিয়েছি। এবার আসছে 3 নম্বর টিপস, কোন সাইজের পটে আমি এই চারা গাছগুলো প্রতিস্থাপন করব। তোমাদের সামনে একটা পট আছে, এটা হলো 6 ইঞ্চির পট, আর এর নিচে কিন্তু সেন্ডার দেওয়া আছে। আমি ড্রেনেজ হোলের জন্য সেন্ডার ব্যবহার করেছি। চন্দ্রমল্লিকা গাছে কাটিং লাগানোর জন্য কিন্তু ড্রেনেজ হোল খুব ভালো করার প্রয়োজন আছে। এবার যে সয়েল মিক্সটা আমি তৈরি করেছি এটা পটের মধ্যে ভরে নেব। মনে রেখো তোমরা কখনোই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে কাটিং কিংবা চারা খুব বড় টবে প্রতিস্থাপন করা যাবে না, কারণ যত বড় পট দেবে তত বেশি সয়েল হতে থাকবে, আর সয়েল বেশি থাকলে ভিজে অনেকক্ষণ থাকবে। যেহেতু চন্দ্রমল্লিকা গাছের রুট কিন্তু খুব চুলের মতো সূক্ষ্ম, তাই সয়েলের নিচে কিন্তু বেশি ভিজে থাকলে, জল জমে থাকলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ মরে যাবে। দেখো 1 ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু পুরো টবটা আমি ভরে দিয়েছি। এবার টবের সয়েলটা একটু হাত দিয়ে চেপে চেপেও দিতে পারো, টবটা নাড়িয়েও সমান করে দিতে পারো। এবার এখান থেকে আমি কাটিং নিয়ে লাগিয়ে দেখাবো কিভাবে কাটিং লাগাতে হবে। যে কাটিংটা আমি তুলেছিলাম সেই কাটিংটাই নিয়ে নিলাম। এবার কাটিংটা বসানোর আগে টবের সয়েলের মাঝখানে আঙুল দিয়ে ছেদ করে নেব, তারপর খুব সাবধানে কাটিংটা ছিদ্রের মধ্যে দিয়ে
দিয়ে দিয়ে সয়েলটা আস্তে আস্তে সাইড দিয়ে চেপে দেবো। এবার তোমরা বলতেই পারো পটটা কিন্তু আরেকটু ফাঁকা রাখার দরকার ছিল, কেন রাখলাম না, 1 ইঞ্চি কেন রাখলাম? কারণ চন্দ্রমল্লিকা গাছে যতটুকু জলের দরকার সেই জলের পরিমাপ বোঝার জন্য এটুকুই যথেষ্ট। এবার যে কাটিংটা লাগালাম তাতে আমি জল দিয়ে দেখাবো কতটুকু তোমাদের জল দিতে হবে। এখন যে জলের পরিমাপটা দেখাবো সেই জলের পরিমাপটা কিন্তু শুধু এখনই নয়, যতদিন চারা বড় না হবে ঠিক এটুকুই জল দিয়ে যেতে হবে। তোমরা লক্ষ্য করো যতটুকু ফাঁকা রেখেছি ঠিক ততটুকুই কিন্তু আমি জল দিয়েছি, এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না। চন্দ্রমল্লিকা গাছ ময়েশ্চার খুব পছন্দ করে, কিন্তু জল জমে থাকা কিন্তু একদম পছন্দ করে না। এবার বলবো 4 নম্বর টিপস, আমাদের চন্দ্রমল্লিকা গাছ কিভাবে খুব তাড়াতাড়ি আমরা বুশি করতে পারবো। দেখো যে ছোট চারা গাছটা লাগিয়েছি তার মাথাটা কিন্তু আমি ভেঙে দিলাম। এই চারা গাছটা কিন্তু শুধু একটা ব্রাঞ্চে রয়েছে, কিছুদিন পর কিন্তু এর থেকে আরো 2-3টে ব্রাঞ্চ বেরোবে। এবার আসছি 2 নম্বর সয়েলে। আমি কিন্তু আমার দুটো সয়েলের মধ্যে একটা সয়েলেও মাটি ব্যবহার করিনি। দেখো এটাও 6 ইঞ্চির পট, এই 6 ইঞ্চির পটে আমি প্রতিস্থাপন করবো। নিচে ড্রেনেজ জলের জন্য কিন্তু সেন্টার দিয়ে দিয়েছি, আর তোমাদের সামনে যে কাটিংটা আছে এই কাটিংটাই আমি সেন্টারে লাগাবো। বালির সয়েলে যা যা দিয়েছি আমি সেন্টারের সয়েলেও কিন্তু সেম জিনিস দিয়েছি। এখানে 60% সেন্টার আছে, 25% পাতা পাতা সার আছে, আর 15% নিমখোল আছে। তারপর নিচে 1/2 চামচ ফাঙ্গিসাইড, 1/2 চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট আর 1 চামচ সিউইড। এবার এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। লক্ষ্য রাখবে সেন্ডারের সাইজ কিন্তু খুব বড় যেন না হয়, আবার খুব ছোটও যাতে না হয়। আমরা গোলাপ যে সেন্ডারের সাইজে বসাই সেই সাইজও যাতে না হয়। চন্দ্রমল্লিকা গাছের সেন্ডারের সাইজ কিন্তু একটু ছোট লাগে। এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে আমি কেন মাটিতে বসালাম না। মাটিতেও চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করা যায়, কিন্তু তা গ্রোথ হতে একটু সময় লাগে, কারণ মাটিটা কিন্তু অনেক ভারী মিডিয়া। এই মিডিয়ায় চুলের মতন রুট ছড়াতে অনেক সময় লেগে যায়, আর যদি রুট নিচের থেকে না ছড়ায়, না বাড়ে, তাহলে কিন্তু ওপর থেকে গাছ গ্রোথ হয় না। তাই আমি চন্দ্রমল্লিকা গাছ কোনোদিনই মাটিতে প্রতিস্থাপন করি না। এবার যে পটটা সিলেক্ট করেছি তার মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সেন্ডারের চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করলে কিন্তু এর গ্রোথ অনেক বেশি দেখতে পাওয়া যায়, কারণ সেন্ডারে কিন্তু জল একটুও জমে থাকে না। যতটুকু জল থাকে সম্পূর্ণ দিতে দিতেই বাইরে বেরিয়ে যায়, কিন্তু ময়েশ্চার ভেতরে থাকে। সেন্ডার মিডিয়াতে আবার একটু প্রবলেমও হয়, সেটা হলো বারবার জল দিতে হয়। এবার দেখো পটের মাঝখানে আমি আঙুল দিয়ে ছিদ্র করে নিলাম। এরপর কাটিংটাকে নিয়ে মাঝখানে বসিয়ে আলতো করে সাইড দিয়ে আমি সেন্টার দিয়ে চাপা দিয়ে দেবো। যেহেতু ছোট চারা গাছ তার জন্য কিন্তু বেশি প্রেসার দেওয়া যাবে না কাটিং এ। দেখো আমার সেন্টারও প্রতিস্থাপন করা হয়ে গেল। চন্দ্রমল্লিকা গাছ খুব তাড়াতাড়ি বুশি করার জন্য কিন্তু এর মাঝখানে মাথাটা, যে একদম টপ পোর্শনের মাথাটা, সেটা কিন্তু ভেঙে দিতে হবে। যেখান থেকে তুমি ভেঙে দেবে সেখান থেকে দিন 15 বা দিন 10 পরে দেখবে আরো দুটো ব্রাঞ্চ বেরোবে। সেই ব্রাঞ্চ যখন 1 ইঞ্চির মতো বড় হয়ে যাবে তখন ওই ব্রাঞ্চের মাথাগুলো ভেঙে দিতে হবে। এইভাবে যত নতুন ব্রাঞ্চ বেরোবে সব ব্রাঞ্চ যখন 1 ইঞ্চি সাইজ হয়ে যাবে তখন তার মাথার উপরের টপ পোর্শনটা ভেঙে দিতে হবে। এবার বলবো 5 নম্বর টিপস। এই 42-45 ডিগ্রি তাপমাত্রায় চন্দ্রমল্লিকা গাছকে কোন লোকেশনে রাখতে হবে। আমি এখন সবে মাত্র কাটিংগুলো লাগিয়েছি চারাগুলো, তাই আমি 3 থেকে 4 দিন সেমি শেডে রাখবো। তারপর কিন্তু আমি খোলা আকাশের নিচেই রেখে দেবো। এমন জায়গায় রাখবো যেখানে রোদ তো কম আসে কিন্তু বৃষ্টির জল প্রচুর পরিমাণে পায়। বৃষ্টির জল সব গাছের জন্য অমৃতের মতো কাজ করে, আর বৃদ্ধিও বেশ ভালো হয়। সেন্ডার মিডিয়াতে জল দেওয়ার কোনো পরিমাপ নেই, জল দেবে দিতে দিতে যখন নিচ থেকে বেরিয়ে যাবে তখন জল দেওয়া স্টপ করে দেবে। সেন্ডারে একটু জল বেশি হলেও প্রবলেম হবে না, কারণ এর জল একটুও ধরে রাখে না, সব বেরিয়ে যায়। দেখো তোমাদের সামনেই দিলাম আর সব জল কিভাবে বেরিয়ে গেল। ঠিক 1 মাস পর আমি আবার আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব পার্ট 3 ভিডিও নিয়ে। এবার বলবো 6 নম্বর টিপস। এই গরমে চন্দ্রমল্লিকা গাছে দুটো প্রবলেম হয়, দুটো রোগ দেখা দেয়। একটা হলো ফাঙ্গাস। চন্দ্রমল্লিকা গাছে যখন ফাঙ্গাস লাগে তখন নিচের দিকের পাতাগুলো সব কিন্তু কালো হয়ে যায়, পুড়ে যায়। সেই জন্য কিন্তু সপ্তাহে 1 দিন এর গোড়াতেও ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, আর পাতাতেও ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আমার কাছে সাব ফাঙ্গিসাইড আছে, আমি সাব ফাঙ্গিসাইডই দেবো। তোমাদের কাছে সাব ফাঙ্গিসাইড না থাকে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই সপ্তাহে 1 দিন পার লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের গোড়ায়ও দিয়ে দিতে হবে, গাছের পাতাতেও স্প্রে করে দিতে হবে। পাতা পুড়ে যাওয়া আর একটা কারণ হলো অতিরিক্ত গরম আর অতিরিক্ত সূর্যালোক। এই 42-45 ডিগ্রি তাপমাত্রায় প্রতিদিন কিন্তু 2 বার করে জল দিতে হবে। সকালে জল দেওয়ার সময় পুরো গাছকে খুব ভালো মতন করে স্নান করিয়ে দিতে হবে। আর লক্ষ্য রাখবে নিচের কোনো পাতা যেন সয়েলের সঙ্গে টাচ না হয়। চন্দ্রমল্লিকা গাছের শুধু রুটই নয়, পাতাও কিন্তু খুব নরম আর সূক্ষ্ম হয়। তাই গাছের কোনো পাতা বা ব্রাঞ্চ যদি সয়েলের সঙ্গে টাচ হয়ে থাকে তাহলে সেই পাতা আর ব্রাঞ্চ কালো হয়ে ফাঙ্গাস লেগে যাবে। এবার বলবো 7 নম্বর টিপ। চন্দ্রমল্লিকা গাছে একটা পোকা প্রচুর পরিমাণে হয়, সেটা হলো গুড়ি গুড়ি খুব সূক্ষ্ম সূক্ষ্ম কালো কালো পোকা। গাছ কিন্তু তরতাজা দেখায়, কিন্তু নিচের দিকে তাকালে, ব্রাঞ্চের দিকে তাকালে পুরো গাছ কিন্তু কালো হয়ে ভরে যায়। তাই সপ্তাহে
একদিন কিন্তু আমি কাকা স্প্রে করে দেবো 5 লিটার জলে 2 গ্রাম দিয়ে। তোমাদের কাছে যদি কাকার না থাকে তোমরা তাহলে কনফিডারও দিতে পারো, তোমাদের কাছে যেই ইনসেক্টিসাইড আছে সেটাই তোমরা স্প্রে করে দিতে পারো, কিন্তু 5 সপ্তাহে পোকা হোক না হোক দিতেই হবে। কখন গাছে ফাঙ্গাস লাগবে, কখন গাছে পোকা ধরবে তার কিন্তু অপেক্ষা না করে এই কেয়ারগুলো কিন্তু তোমাদের করতেই হবে। যেহেতু এখন খুব ছোট গাছ তাই এতে আমি কোনো বেশি সার প্রয়োগ করলাম না। ঠিক দিন 10 পরে আমি এক একটা গাছে 4 থেকে 5টা দানা ডিএপি দিয়ে দেবো। চন্দ্রমল্লিকা গাছ ফসফরাস খুব পছন্দ করে তাই ডিএপির দানা দেবো, তবে বেশি দেওয়া যাবে না, তাহলে গাছ মরে যাবে। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর বেশি কথা বাড়ালাম না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও পার্ট টু পার্ট যে ভিডিওগুলো হবে সেগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে বন্ধুরা অপেক্ষা করো, আমি ঠিক 1 মাস পর আবার এসে হাজির হব। 1 মাস পর এই গাছের পরিচর্যা কি হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। বাই বাই।